প্রিয় ব্যাংকার বন্ধুরা, আজকে আমরা একটা মহৎ উদ্যোগ গ্রহণ করেছি। বাংলাদেশে সর্বত্রই কোভিড-19 জন্য আমাদের লেখাপড়া থেকে শুরু করে ব্যাংকিং কার্যক্রম, অন্যান্য অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে যাইতেছে। সেক্ষেত্রে আমাদের বসে থাকলেই চলবে না। আমাদের দরকার যে ব্যাংক একটা অর্থনৈতিক বাংলাদেশের অর্থনীতিতে একটা বিরাট রোল প্লে করে। বলা চলে যে অর্থনীতির 70 to 70% কার্যক্রম, অর্থনৈতিক কার্যক্রম ব্যাংকের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে। তাই ব্যাংকারদেরকে দক্ষতা অর্জন করতে হবে, সেইটা উপলব্ধি করা হয়েছে এবং সেই উদ্যোগেই আমরা ভাবতে থাকলাম যে ব্যাংকারদের যে ট্রেনিং প্রোগ্রাম ছাড়া স্কিলনেস ডেভেলপ করে না, সেই ক্ষেত্রে আমরা অনলাইনের মাধ্যমে যদি তাদের ট্রেনিং এর সুযোগটা দিতে পারি, সেক্ষেত্রে আমার মনে হয় ব্যাংকার বন্ধুরা অনেকটা উপকৃত হবে। তার প্রেক্ষিতেই আমরা আজকে উদ্যোগ গ্রহণ করেছি এবং যারা ইন্টারেস্টেড হবেন তারা এই অনলাইনের মাধ্যমে এখানে যে ভিডিও থাকবে সেই ভিডিও থেকে তাদের নতুন তথ্য গ্রহণ করতে পারবেন এবং ট্রেনিং এর মাধ্যমে তাদেরকে যে স্কিলনেস ডেভেলপ করবে সেটা কন্টিনিউ করতে পারা যাবে। সেই উদ্যোগ গ্রহণ করে আমার মনে হয় যে বাংলাদেশের ব্যাংকাররা অনেকটাই উপকৃত হতে পারবে। দেখেন, ব্যাংকের এমপ্লয়ীদের ভিতরে আমাদের যে শিডিউল ব্যাংক আছে তাতে 1,80,000 ম্যান পাওয়ার রয়েছে। অন্যদিকে নন শিডিউল যে ব্যাংকগুলো আছে সেখানে 31,000 এর মতো এমপ্লয়ি কাজ করতেছে। আমার মনে হয় যে এটা শুধুমাত্র ন্যাশনালাইজ সেক্টরের যে ব্যাংকগুলো আছে সেখানে ট্রেনিং ইনস্টিটিউট রয়েছে এবং তারা সরাসরি ট্রেনিং দিতে সক্ষম হয়েছে। আমার মনে হয় এখন এই অবস্থায় ব্যাংকের এই ট্রেনিং প্রোগ্রামগুলো তাদের ইনস্টিটিউটে পরিচালনা করতে পারছে না। মনে হয় অনলাইনের মাধ্যমে আমরা যদি তাদেরকে একটু শানিত করতে পারি তাহলে ব্যাংকাররা উপকৃত হবেন এবং পরবর্তীতে এই যে কার্যক্রম এর মাধ্যমে তারা ভালো রোল প্লে করতে পারবে। সুতরাং আমার মনে হয় যে ব্যাংকের ট্রেনিং এর বিকল্প নাই, ট্রেনিং এ তাদের স্কিলনেস ডেভেলপ করবে। সুতরাং এই মহৎ উদ্যোগ তাদের কিছুটা হলেও আমার মনে হয় উপকার হবে। অন্যদিকে আমি ব্যাংকের প্রাথমিক পর্যায়ে 5টি ট্রেনিং এর যে ক্লাসগুলো আছে সেগুলো আমরা অনলাইনের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। তার ভিতরে প্রাথমিক পর্যায়ে ফাউন্ডেশন কোর্স যে আছে সেখানে আমরা কতগুলো ক্লাস এখানে অন্তর্ভুক্ত করব। আমার মনে হয় 50 থেকে 55টা ক্লাস হবে এবং তার মাধ্যমে তারা উপকৃত হবে। পরবর্তীতে সে বাংলাদেশের ছড়ানো ছিটানো সব জায়গায় যে ব্যাংকগুলো আছে তার অর্থনীতিতে রোল প্লে করতে হলে তারা যদি ট্রেন্ড আপ হয়, সেক্ষেত্রে আমার মনে হয় যে এই ট্রেনিংটা তাদের যথেষ্ট ফল দেবে। সেই দিক বিবেচনা করেই আমরা আজকে এই প্রোগ্রামটি উদ্যোগ গ্রহণ করেছি। তো আজকে আমরা ব্যাংকের ঐতিহাসিক পরিচিতি সম্পর্কে আমরা আলোচনা করব। পরবর্তীতে আমাদের কোর্স শিডিউল আমরা প্রাথমিক পর্যায়ে বেসিক ট্রেনিং বা ফাউন্ডেশন কোর্স যেটা আছে সেখানে 10টা মডিউল আমার আছে। এই 10টা মডিউল পর্যায়ক্রমে আমরা আলোচনা করব এবং সেখান থেকে আমার মনে হয় ব্যাংকার বন্ধুরা উপকৃত হতে পারবেন। তো ব্যাংকের ঐতিহাসিক পরিস্থিতি যদি আমরা উল্লেখ করি তাহলে দেখা যায় যে মহাজন ব্যবসায়ী শ্রেণীর উদ্যোগে 800 খ্রিস্টাব্দে রোমে যৌথ ব্যাংক ব্যবস্থা গড়ে ওঠে। পরবর্তীতে 1857 খ্রিস্টাব্দে সরকারি উদ্যোগে ব্যাংক অফ ভেনিস প্রতিষ্ঠিত। 1178 সালে দি ব্যাংক অফ সেন্ট জর্জিও, 1401 সালে ব্যাংক অফ বার্সেলোনা, 1694 খ্রিস্টাব্দে ব্যাংক অফ ইংল্যান্ড প্রতিষ্ঠিত হয়। তো এই ব্যাংকের পটভূমি আলোচনার প্রেক্ষিতে
আমরা বাংলাদেশ এবং পাক ভারত উপমহাদেশে ব্যাংক ব্যবস্থার যে ইতিহাস তা সংক্ষিপ্ত আকারে আমরা আলোচনা করব এবং পরবর্তীতে এটা শিডিউল আকারে আমরা দেখাবো। প্রাচীন যুগে ব্যাংক ব্যবস্থা ছিল, যে কয়টা যুগ আছে, প্রাচীন যুগ, মোগল যুগ, ব্রিটিশ যুগ এবং পাকিস্তান যুগ, পরবর্তীতে বাংলাদেশ। আমি সাময়িক আলোচনা করব এ ব্যাপারে যে প্রাচীন যুগে ভারত উপমহাদেশে ব্যাংক ব্যবস্থা পরিচালিত হতো। তা পাকিস্তানের হরপ্পা ও মহেঞ্জোদারোতে আবিষ্কৃত প্রত্নতাত্ত্বিক সভ্যতার নিদর্শনগুলো হতে এর প্রমাণ পাওয়া যায়। ভারতে উপাসনালয়ে ব্যাংক ব্যবস্থা গড়ে উঠেছিল। তখন বিভিন্ন অঞ্চলে পোদ্দার, শাহুকার, সরব, চেটি প্রভৃতি শ্রেণীর লোকজন ব্যাংক ব্যবসায় জড়িত ছিল। পরবর্তীতে মুঘল যুগে দেখা যায় যে প্রাচীনকাল হতে চলে আসা ব্যাংকিং ব্যবসা মুঘল আমলে আরো সমৃদ্ধি লাভ করে। তখনকার দেশি ব্যাংকারদের মধ্যে মারোয়ারি, মুলতানি, কাবুলিওয়ালা, সরব, চেটি ছিল অন্যতম। ব্রিটিশ যুগে দেখা যায় যে প্রথম ভারত উপমহাদেশে দি ব্যাংক অফ হিন্দুস্তান 1770 খ্রিস্টাব্দে সরকারিভাবে সরকার এবং মহাজনদের যৌথভাবে ব্যাংক অফ হিন্দুস্তান প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে 1784 সালে প্রতিষ্ঠিত হয় দি বেঙ্গল ব্যাংক। 1787 খ্রিস্টাব্দে জেনারেল ব্যাংক অফ ইন্ডিয়া। 1809 সালে ব্যাংক অফ বেঙ্গল। 1806 খ্রিস্টাব্দে ব্যাংক অফ কলকাতা। 1840 সালে ব্যাংক অফ বোম্বে এবং 1843 সালে ব্যাংক অফ মাদ্রাজ প্রতিষ্ঠিত হয়। 1920 সালে তিনটি ব্যাংকের সমন্বয়ে দি ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া এবং 1935 সালে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়। 1947 সালের মধ্যে একটি রিজার্ভ ব্যাংক, 14টি তালিকাভুক্ত ব্যাংক এবং অনেকগুলো সমবায় ও দেশীয় ব্যাংক প্রতিষ্ঠিত হয় এই উপমহাদেশে। ব্রিটিশ আমলে 25টি ব্যাংক গড়ে ওঠে। ওদের তালিকা আপনারা বোর্ডে দেখতে পারবেন যে এটার গ্রোথটা এমন ভাবে হয়েছে যে ব্রিটিশ আমলে 1901 সালে 25টা ব্যাংক ছিল বাংলাদেশ। 1911 সালে এইটা বা বেড়ে 45 ব্যাংকে উপনীত হয় এবং তার গ্রোথ ছিল 80%। 1921 সালে 10 বছরের ব্যবধানে আমরা এর 4টা করেছি। 1921 সালে 149টা ব্যাংক ব্রাঞ্চ হয় এবং সেখানে পার্সেন্টেজ তার হয় 230%। 1931 সালে ওইটা উন্নীত হয় 2359টিতে এবং তার গ্রোথ পার্সেন্টেজ ছিল 141। 1941 সালে ওই ব্যাংক 565টিতে উন্নীত হয় সংখ্যা এবং তার গ্রোথ পার্সেন্টেজ ছিল 57। 1946 সালে এই ব্যাংক 668টিতে উপনীত হয় এবং তার গ্রোথ পার্সেন্টেজ ছিল 18। 47 সালে পাক ভারত উপমহাদেশ স্বাধীন হওয়ার পরে ব্রিটিশ থেকে আসে এবং পাকিস্তান আমল শুরু হয়। 1950 সালে আমাদের একটা হিসাব দেখা যায় ব্যাংক সংকুচিত হয়ে যায় সংখ্যা এবং 148-এ উপনীত হয় এবং তার গ্রোথ পার্সেন্টেজ ছিল -78। এইটা 1960 সালে 148 থেকে 160-এ উপনীত হয় এবং তার গ্রোথ ছিল 8%। 1965 সালে এই ব্যাংক সংখ্যা ব্রাঞ্চের সংখ্যা দাঁড়ায় 545 এবং তার গ্রোথ ছিল 240%। 1970 সালে এই ব্যাংক ব্রাঞ্চের সংখ্যা এসে দাঁড়ায় 1025 এবং তার গ্রোথ পার্সেন্ট ছিল 88%। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 1971 সালে 70 চলে গেল। 1971 সালে এই ব্রাঞ্চের সংখ্যা ছিল স্বাধীনতা পূর্ব সময় 1169টি এবং তার গ্রোথ ছিল 14%। 1972 সালে এই সংখ্যা দাঁড়ায় 1130-এ এবং তার পার্সেন্টেজ
-3%। 1975-এ এই ব্যাংক ব্রাঞ্চের সংখ্যা, শিডিউল ব্যাংকের সংখ্যা দাঁড়ায়, ব্রাঞ্চের সংখ্যা 1538 এবং তার গ্রোথ পার্সেন্টেজ ছিল 36। 1980 সনে এই ব্যাংক ব্রাঞ্চের সংখ্যা দাঁড়ায় 3494-তে এবং তার গ্রোথ পার্সেন্টেজ ছিল 127। 1985 সনে এই ব্যাংক ব্রাঞ্চের সংখ্যা 4950 উপনীত হয় এবং গ্রোথ পার্সেন্টেজ ছিল 42%। 2010 সনে এই ব্যাংক ব্রাঞ্চের সংখ্যা এসে দাঁড়ায় 7711-তে এবং তার গ্রোথ পার্সেন্টেজ ছিল 56%। 2019 সনে শিডিউল ব্যাংকের ব্রাঞ্চ সংখ্যা দাঁড়ায় 10,805-এ এবং গ্রোথের পরিমাণ ছিল 40%। তো এই 2019 সনে আমরা যদি শিডিউল ব্যাংকের অবস্থা দাঁড়ায় তাহলে দেখা যায় যে স্টেট ওন ব্যাংক 6টা, তার ব্রাঞ্চ সংখ্যা ছিল এই 6টার 3815টা এবং তার এমপ্লয়ের সংখ্যা ছিল 49,552। এর মধ্যে ফরেন ব্যাংক 9টা, তার শাখা সংখ্যা বাংলাদেশে কাজ করতেছে 98 এবং তার এমপ্লয়ের সংখ্যা হইল 3935। স্পেশাল ব্যাংক 3টি এবং তার ব্রাঞ্চ সংখ্যা 1488 এবং এমপ্লয়ি সংখ্যা 12470। প্রাইভেট ব্যাংক 1983 সনে শুরু হয় এবং দেখা যায় 2019 সনে প্রাইভেট ব্যাংকের সংখ্যা দাঁড়ায় 41 এবং ব্রাঞ্চের সংখ্যা 5404, এমপ্লয়ের সংখ্যা 1,14,080। তো 2019 সনের ডিসেম্বরে আমরা টোটাল শিডিউল ব্যাংকের সংখ্যা পাই 59 এবং ব্রাঞ্চের সংখ্যা 10,805 এবং এমপ্লয়ের সংখ্যা 1,80,037, যা পার ব্রাঞ্চের এমপ্লয়ি পার্সেন্টেজ হিসাবে 16.66 অর্থাৎ 17 জনের মতো। তো ব্যাংক এমন একটি প্রতিষ্ঠান যার এমপ্লয়ি সংখ্যা এখানে অনেকেই এখানে কাজ করতেছে এবং এইটা বিভিন্ন ডিসিপ্লিন থেকে আমাদের এই ব্যাংকিং পেশায় আমাদের যুব সমাজ আসতেছে এবং দেখা যায় যে তারা সায়েন্স, আর্টস, কমার্স, মূলত ব্যাংকে কমার্স ব্যাকগ্রাউন্ডের যারা তাদেরই চাকরিতে আসার কথা, কিন্তু বাংলাদেশে সেটা এখনো নির্দিষ্ট করা যায়নি। অতএব সায়েন্স, আর্টস, কমার্স সকল ব্যাকগ্রাউন্ডের লোকজন আমাদের এখানে এমপ্লয়েড হয়। কাজেই আমার মনে হয় যে এই ব্যাংকিং ব্যবসা সুচারুরূপে পরিচালনার জন্য দেশ এবং বিদেশে এটা সুনাম অর্জন করার জন্য আমার ব্যাংকারদের স্কিলনেস ডেভেলপ করা দরকার। সুতরাং আমরা মনে করি যে একাডেমিক যে লেখাপড়া সেটা তাদের জেনারেল নলেজ ডেভেলপ করে, বাট তাদের যে পেশায় অন্তর্ভুক্ত, অর্থাৎ ব্যাংকাররা ব্যাংকিং পেশায় সম্পৃক্ত হওয়ার জন্য তাদের স্কিলনেস ডেভেলপ করার জন্য এই ব্যাংকিং এর উপর অবশ্যই পেশাদারিত্ব অর্জন করতে হবে এবং সেজন্য ট্রেনিং ইজ এ মাস্ট। ট্রেনিং তাদের দক্ষতা বৃদ্ধি করবে এবং সেই বিবেচনায় দেখা গেছে যে আমাদের শিডিউল ব্যাংকের সব ব্যাংকগুলোই তাদের প্রধান কার্যালয় এবং বিভিন্ন এরিয়াতে বিভিন্ন ট্রেনিং ইনস্টিটিউট গড়ে উঠেছে। কিন্তু কোভিড-19 চলমান, সেক্ষেত্রে গভর্নমেন্টের যে পলিসি তাতে দেখা যায় যে তারা এই শিক্ষা কার্যক্রমটা ক্লাসরুম বেসিসে পরিচালিত করতে আপাতত পারছেন না এবং তাতে আমাদের রিস্ক ইনভলভ থাকে। সেই বিবেচনায় আজকে ইউনিভার্সিটি, স্কুল, কলেজগুলোতে অনলাইনের মাধ্যমে ক্লাস পরিচালিত হতেছে এবং সেই প্রেক্ষিতে আমাদের যে ছেলেমেয়েরা যারা লেখাপড়া করছেন তারা অনলাইনের মাধ্যমে উপকৃত হচ্ছে এবং আমার মনে হয় যে ক্লাসরুম মেথডে যেটা লেখাপড়া হয় অনলাইনে একেবারে তার মতো না হইলেও কাছাকাছি পর্যায়ে আসছে এবং তারা যে কোনো জায়গায় যে কোনো সময় বসে এই অনলাইনের মাধ্যমে যে লেখাপড়ার সুযোগটা করে দিচ্ছেন, এটা সরকার
ধন্যবাদ দেওয়ার যোগ্য এবং সে ধন্যবাদ পাবে যে তারা এদেশের ছেলেমেয়েদেরকে লেখাপড়ার দিকে সজাগ দৃষ্টি রেখেছে। অন্যদিকে পেশাদারিত্ব বৃদ্ধির জন্য যে আমাদের ট্রেনিং প্রয়োজন, সেই ট্রেনিং কার্যক্রম আমাদের ক্লাসরুম মেথডে এখন পরিচালিত করা সম্ভব হচ্ছে না। তাই আমার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি থেকে একজন প্রবীণ ব্যাংকার হিসেবে আমি মনে করি যে অনলাইনের মাধ্যমে তাদেরকে যদি কিছু ধারণা দেওয়া যায় এবং তারা এক্ষেত্রে উপকৃত হবে, যেহেতু ট্রেনিং একটা চলমান পদ্ধতি এবং এই পদ্ধতির মাধ্যমে তাদের দোরগোড়ায় যদি আমরা তাদের জ্ঞাত করতে পারি, তাদের জ্ঞানকে সামনের দিকে এগিয়ে যেতে পারি, সেটা আমার মনে হয় এই উদ্যোগটা অবশ্যই আমার ব্যাংকার বন্ধুদের জন্য উপকারে আসবে। সেই হেতুই আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। তো এখানে আমরা একটা তথ্য আপাতত দিলাম, সেইটাকে আমরা দেখেন যে ব্যাংকিং বাংলাদেশ পর্যন্ত এসে গেছি। পাকিস্তান আমল আমরা বাংলাদেশ স্বাধীন হওয়ার সময়, পাক ভারত স্বাধীন হওয়ার অর্থাৎ 1947 সালে বিভিন্ন ব্যাংকের 639টি শাখা পাকিস্তানের অংশে পড়ে। হাবিব ব্যাংক লিমিটেড, মুসলিম কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয় করাচিতে স্থানান্তর করা হয়। 1948 সালে স্টেট ব্যাংক অফ পাকিস্তান প্রতিষ্ঠিত হয়। তখন 36টি বাণিজ্যিক ব্যাংক ছিল। বাংলাদেশ আমলে স্টেট ব্যাংক অফ পাকিস্তানের একটি শাখা ঢাকায় অবস্থিত ছিল। শাখাটি বাংলাদেশ স্বাধীন হওয়ার পর একটি বিশেষ আইন, প্রেসিডেন্ট অর্ডিন্যান্স 27, বাংলাদেশ ব্যাংক নামে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক ঘোষণা করা হয়। পাকিস্তানের 36টি ব্যাংক থাকলেও মাত্র 2টি ব্যাংকের প্রধান কার্যালয় ছিল বাংলাদেশে। ব্যাংক দুটি হলো ইস্টার্ন মার্কেন্টাইল ব্যাংক, যেটা 1959 সালে প্রতিষ্ঠিত হয়, এবং ইস্টার্ন ব্যাংকিং কর্পোরেশন, যেটা 1965 সালে প্রতিষ্ঠিত হয়। এই দুইটি ব্যাংক সহ আরো 10টি ব্যাংকের অনেকগুলো শাখা বাংলাদেশে ভাগে পড়ে। অবাঙালি মালিকগণ দেশ ত্যাগ করে পাকিস্তান চলে গেলে ব্যাংকের দারুণ দুঃসময়ে দেখা যায়, কেননা অধিকাংশ কর্মচারী ছিল অবাঙালি। ফলে সমস্ত ব্যাংকের ব্যবস্থাপনা ও মালিকানা বাংলাদেশ সরকারের হাতে ন্যস্ত হয়। সরকার তখন 1972 সালে প্রেসিডেন্সি অর্ডিন্যান্স 26 আদেশ অনুযায়ী রাষ্ট্রায়ত্তকরণ দ্বারা অবাঙালি কর্তৃক পরিত্যক্ত ব্যাংকগুলোর সাথে বাঙালি মালিকানার ব্যাংক দুটিও জাতীয়করণ করা হয়। After liberation, in order to reconstruct the war shattered economy as well as to achieve social control over the local branches of the 12 commercial banks were nationalized and merged into 6 nationalized banks as per Presidency Order number 26 of 1972. Name of the banks merged. Name of the nationalized banks: National Bank of Pakistan, 2 number Bank of Bawalpur Limited, Premier Bank Limited, এটাকে সোনালী ব্যাংকে রূপান্তরিত করা হয়। হাবিব ব্যাংক লিমিটেড, কমার্স ব্যাংক লিমিটেড, এই দুটোকে অগ্রণী ব্যাংক নামকরণ করা হয়। ইউনাইটেড ব্যাংক লিমিটেড, ইউনিয়ন ব্যাংক লিমিটেড, এটাকে জনতা ব্যাংক নামে অভিহিত করা হয়। মুসলিম কমার্শিয়াল ব্যাংক লিমিটেড, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড, অস্ট্রেলেশিয়া ব্যাংক লিমিটেড, এটাকে তিনটিকে একত্রিত করে রূপালী ব্যাংকে নামকরণ করা হয়। ইস্টার্ন মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, যেটা রূপালী ব্যাংক লিমিটেড, এবং ইস্টার্ন ব্যাংকিং কর্পোরেশন লিমিটেড, এটাকে উত্তরা ব্যাংক। এই 6টি ব্যাংক তখন জাতীয়করণ করা হয় একটা বিশেষ অর্ডারের মাধ্যমে। এখানে আপনাদেরকে একটা ছকে যে
1901 সনে 25টি ব্রাঞ্চ ছিল বাংলাদেশে। সেই ব্রাঞ্চের একটি তালিকা আমি আপনাদের কাছে উল্লেখ করতে চাই। ব্যাংকস অফ বাংলাদেশ ইন 19th সেঞ্চুরি। এখানে ঢাকা ব্যাংক, এটা প্রতিষ্ঠিত হয় 1846 খ্রিস্টাব্দে। ফরিদপুর লোকাল অফিস, এটা প্রতিষ্ঠিত হয় 1865 খ্রিস্টাব্দে। ত্রিপুরা লোকাল অফিস, এটা প্রতিষ্ঠিত হয় 1871 খ্রিস্টাব্দে। বগুড়া লোকাল অফিস, এটা প্রতিষ্ঠিত হয় 1872 খ্রিস্টাব্দে। বরিশাল লোকাল অফিস, এটা প্রতিষ্ঠিত হয় 1873 খ্রিস্টাব্দে। ময়মনসিংহ লোকাল অফিস, এটা 1873 খ্রিস্টাব্দে। নাসিরাবাদ লোকাল অফিস, এটা 1875 খ্রিস্টাব্দে। যশোর লোকাল অফিস, এটা প্রতিষ্ঠিত হয় 1876 খ্রিস্টাব্দে। ময়মনসিংহ লোকাল অফিস, এটা প্রতিষ্ঠিত হয় 1876 খ্রিস্টাব্দে। ঢাকা লোকাল অফিস প্রতিষ্ঠিত হয় 1878 খ্রিস্টাব্দে। সিলেট লোকাল অফিস, এটা প্রতিষ্ঠিত হয় 1881 খ্রিস্টাব্দে। পাবনা লোকাল অফিস, এটা প্রতিষ্ঠিত হয় 1882 খ্রিস্টাব্দে। কিশোরগঞ্জ লোকাল অফিস, এটা প্রতিষ্ঠিত হয় 1883 খ্রিস্টাব্দে। নোয়াখালী লোকাল অফিস, এটা প্রতিষ্ঠিত হয় 1885 খ্রিস্টাব্দে। ঢাকায় সালামনি লিমিটেড, এটা প্রতিষ্ঠিত হয় 1887 খ্রিস্টাব্দে। খুলনা লোকাল অফিস 1887 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। মাদারীপুর লোকাল অফিস, এটা 1887 সনে প্রতিষ্ঠিত হয়। কুড়িগ্রাম ব্যাংক, এটা প্রতিষ্ঠিত হয় 1887 সনে। টাঙ্গাইল লোকাল অফিস প্রতিষ্ঠিত হয় 1887 সনে। দিকপটি মুলতা ময়মনসিংহ লোকাল অফিস প্রতিষ্ঠিত হয় 1888 খ্রিস্টাব্দে। নীলফামারী লোকাল অফিস প্রতিষ্ঠিত হয় 1894 সালে। রংপুর লোকাল অফিস প্রতিষ্ঠিত হয় 1894 খ্রিস্টাব্দে। কুড়িগ্রাম ব্যাংক, এটা প্রতিষ্ঠিত হয় 1896 খ্রিস্টাব্দে। কুমারখালী ব্যাংক, এটা প্রতিষ্ঠিত হয় 1896 সালে। পাবনা ধনভান্ডার লিমিটেড, এটা প্রতিষ্ঠিত হয় 1897 খ্রিস্টাব্দে। দেখা যায় যে 19th সেঞ্চুরিতে 25টি ব্যাংক, যার তালিকা আপনাদের কাছে উপস্থাপন করা হলো। আমার মনে হয় এই জিনিসগুলো জেনে আপনাদের ভালোই লাগবে। অন্যদিকে যে ব্যাংকের যে পটভূমি, সেটা সম্পর্কে সামান্য আলোকপাত করা হলো এবং পরবর্তীতে আমরা যে একজন ব্যাংকারের জন্য সফলভাবে কাজ করার জন্য আমরা মোটামুটি 5টা ট্রেনিং এর কথা বলবো এবং সেইগুলো আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে উপস্থাপন করব। তার ভিতরে ফাউন্ডেশন কোর্স, বেসিক ট্রেনিং বা ফাউন্ডেশন কোর্স, সেইটা। পরবর্তীতে ক্রেডিট ম্যানেজমেন্ট, সেইটা করবো। ফরেন এক্সচেঞ্জের উপর 2টা ট্রেনিং, যেটা ইম্পোর্ট এবং এক্সপোর্ট আমাদের ভালো জ্ঞান থাকা দরকার আমাদের ব্যাংকারদের, সেইগুলো আমরা দেখব। পরবর্তীতে আমরা ম্যানেজারিয়াল কোর্স, এটাও আমরা এখানে অন্তর্ভুক্ত করব। এই কয়টা কোর্স আপাতত আমরা দিয়ে মোটামুটি ভাবে আমাদের ব্যাংকার ভাইদেরকে যাতে ভালোভাবে কর্ম নিষ্পাদন করতে পারেন এবং সেক্ষেত্রে তাদের দক্ষতা বৃদ্ধির জন্য আমরা যে প্রয়াস গ্রহণ করছি, আমার মনে হয় আপনারা যে কোনো সময় যে কোনো জায়গায় বসে অনলাইনের মাধ্যমে আমরা এইগুলো বুঝতে পারবেন, জানতে পারবেন এবং আমার মনে হয় আপনারা উপকৃত হতে পারবেন এবং দক্ষ ব্যাংকার পরিণত হতে পারলে আমার মনে হয় অর্থনীতিতে ভালো অবদান রাখতে পারবেন এবং সেই ক্ষেত্রে দেশ বিদেশে আপনারা ছড়াই ছিটিয়ে কাজ করতে সক্ষম হবেন এবং এই ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে শিডিউলড এবং নন শিডিউলড ব্যাংকে 2,12,000-এর মতো কর্মকর্তা কাজ করতেছেন। সুতরাং এর ভিতরে শুধুমাত্র এসওবি যারা স্টেট ওন্ড ব্যাংক, এদেরই আর পূর্বেকার কিছু 83 সন বা 84 সনে যে সমস্ত প্রাইভেট সেক্টরে ব্যাংক আসছে, তাদের ট্রেনিং ইনস্টিটিউট প্রধান কার্যালয় পর্যায়ে রয়েছে।
তাদেরকে ট্রেন আপ করার জন্য সেখানে ব্যবস্থা আছে। বাট এছাড়া আমাদের সেকেন্ড, থার্ড এবং ফোর্থ জেনারেশনের যে ব্যাংকগুলো আছে তার ট্রেনিং ইনস্টিটিউটগুলো এখনো সুন্দরভাবে গড়ে উঠতে পারেনি। আমার মনে হয় যে এখানে যারা অভিজ্ঞ ব্যাংকার আছেন তারা অনলাইনের মাধ্যমে যদি ভিডিওর মাধ্যমে এই ক্লাসরুম মেথডের পরিবর্তে যদি আপনাদের কাছাকাছি এই ইনফরমেশনগুলো এবং এই ট্রেনিং প্রোগ্রামগুলো আপনাদের কাছে পৌঁছানো যায় তাহলে আমার মনে হয় উপকৃত হতে পারবে। এবং আমার অনুরোধ থাকবে পরবর্তীতে এই ভিডিওর মাধ্যমে যে ক্লাসগুলো আপনাদের কাছাকাছি পৌঁছানো যে প্রোগ্রাম নেওয়া হয়েছে সেগুলো আপনারা দেখবেন এবং আপনারা উপকৃত হবেন। তাহলেই মনে হয় আমরা যারা ব্যাংকিংয়ে এখান থেকে কাজ করে আসছি এবং দেখছি আমাদের পরবর্তী জেনারেশনে তারা আমাদের চেয়ে অধিকতর দক্ষ ব্যাংকার হতে পারবেন এবং তাদের সুনাম এবং দক্ষতা দেশ বিদেশে ছড়িয়ে পড়বে এবং সেটা আমাদের বাংলাদেশের জন্য খুবই সুনাম অর্জন করবে এই আশাবাদ ব্যক্ত করে আজকে শ্রেণীকক্ষ এবং এই ক্লাসগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার মনে হয় কমেন্টসে আপনারা বলতে পারেন এবং এর চেয়ে অধিকতর আপনাদের শিক্ষণীয় যদি কিছু থাকে সেক্ষেত্রে আমরা সপ্তাহ শেষে একটা আলোচনা করতে পারি এবং সেখান থেকেও আপনারা উপকৃত হতে পারবেন বলে আমি আশা। ধন্যবাদ।